নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, বরাবরের মতো আরও একবার একটা হাড় হিম করা ভূতের গল্পের সাথে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই নতুন এপিসোডে। তবে গল্পে প্রবেশ করার আগে জানিয়ে রাখি, আমাদের আজকের এপিসোডের শেষেও কিন্তু গল্পের মধ্যে থেকে থাকছে একটি বিশেষ প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তর আপনার নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও গত এপিসোডে যারা যারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন তাদের নাম আজকের গল্পের শেষে ঘোষণা করা হবে। আপনাদের মধ্যে থেকেই বাছাই করা একটি সেরা কমেন্ট প্রত্যেক গল্পে পিন কমেন্টে পিন করা হবে। তাহলে চলুন ঝটপট শুনে নেওয়া যাক আজকের এপিসোড। যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু হচ্ছে লেখক অপূর্ব সেনের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প বৌমনি। দাওয়াটার মাচায় কাঠের পুরনো মোটা পিঁড়িটার উপর বসে আছে নতুন বউটি। বয়স বড়জোর 18-19, চোখে মুখে একরাশ শান্ত ভাব, অথচ মনের গভীরে যেন কেমন একটা অভিমানী নদীর টান। ধবধবে লাল পাড়ে সাদা সিধে শাড়ি, কপালে টকটকে সিঁদুর, কানের পাশে এক ফালি চুল বাতাসে দুলছে। দাওয়ার পাশেই বিশাল এক পলাশ গাছ, যার পাতার ফাঁক গলে রোদের ঢেউ এসে পড়েছে ওর চোখে মুখে। বউটির নাম গায়ত্রী, পল্লী বাংলার এক গন্ধ মাখা নাম। যেমন তার মুখে একরাশ গ্রাম্য সৌন্দর্য, তেমনই তার স্নিগ্ধতা। গায়ত্রী ডেকে উঠল, শিউলি, ওরে শিউলি, শোন, এদিকে আয় তো। রোদে চুল শুকিয়ে আঁচড়ে দি একটু, আর মাথায় একটু নারকেল তেল মাখিয়ে দি। রোদে শুকুলে চুলের গাঁথুনি অনেক শক্ত হয়, জানিস তো। বাড়ির ভিতর থেকে ধূপধাপ শব্দে ছুটে এলো একটা ছোট্ট মেয়ে। মাথায় এলোমেলো চুল, চোখে মুখে দুষ্টুমির ঝিলিক। এই তো বৌমনি, আমি তো গোয়াল ঘর থেকে গরুর দুধ নিয়ে আসছিলাম, এখনই এলাম। বলেই ঘেঁষে বসলো গায়ত্রীর কাছে। গায়ত্রী হেসে বলল, তুই হলি গিয়ে আমার মা, দিদি সব। তুই সারাদিন কত কাজ করিস বলতো। নে এবার একটু বস, আয় আমি তেলটা মেখে দিই। কিন্তু তুমি না নতুন এসেছ, বরং আমি তোমার মাথায় তেল মাখিয়ে দিই। নাও, পিঁড়িটার ওপর বসো। আহা, এমন কথা বলিস না। আমি যদি তোর চুলে তেল না মাখাই তাহলে তো তুই আমাকে বৌমনি বলে ডাকতেই ভুলে যাবি একদিন। বলে গায়ত্রী হাসতে হাসতে তেলের শিশিটা নিয়ে শিউলির মাথায় ঢেলে দিতে লাগলো। তাদের হাসির শব্দে বাড়ির আঙিনা যেন জেগে উঠল। এ যেন এক ছায়া স্নিগ্ধ দুপুর। বাতাসে গরুর দুধ, পাকা আম আর নারকেল তেলের গন্ধ মিশে গ্রাম্য দুপুরবেলার ঘ্রাণ সৃষ্টি করেছে। এই গায়ত্রী এখন পলাশতলার এই বাড়ির নতুন গৃহিণী। বিয়ে হয়েছে, বছর ঘুরল না, তবুও মনে হয় সে যেন জন্ম থেকেই এই বাড়ি। আর শিউলি বাড়ির একমাত্র ছোট মেয়ে, বয়স মাত্র 12, অথচ কাজকর্মে পুরো এক ঠাকুরজি। একদিন এমন এক দুপুরেই বিলপাড়ের রাস্তার ধুলো উড়িয়ে ফিরেছিল ডক্টর অরিন্দম চৌধুরী। বছর 4 শহরে বড় কলেজে পড়াশোনার পর ডাক্তারি পাশ করে অবশেষে নিজের গ্রামে ফিরে এসেছে। এখন সে গাঁয়ের বাজারে একটা ছোট্ট চেম্বার খুলেছে। মাটির ঘর, বাঁশের চালা, টিনের সাইনবোর্ডে লেখা ডক্টর এ চৌধুরী, BMS। সেবা মূল্য মাত্র 5 টাকা। অরিন্দমের স্বপ্ন ডাক্তার হওয়া। ছোটবেলায় তার মায়ের দীর্ঘ অসুখ আর চিকিৎসার অভাব তাকে এই পথেই ঠেলে দিয়েছিল। পিতার বহু পুরনো গুড় তৈরির ব্যবসা, চৌধুরী গুড় ঘর, এখনো বাজারে নাম করে চলে, কিন্তু সেই ব্যবসায় তার মন টেকে না। তার পিতা নিত্যানন্দ চৌধুরী এলাকার জমিদার গোত্রীয় এক সম্ভ্রান্ত নাম। মা অমৃতা দেবী সদা স্তব্ধ, নীরব, অথচ চোখে সব কথা লুকোনো। আর সেই ছোট বোন শিউলি, যার জন্ম হয়েছিল অনেক দেরিতে,
ওই 40 ছুঁই ছুঁই বয়স তখন তার বাবা মার, তাই তাকে বাড়ির সকলে শেষ রক্ষা বলেই ডাকে। অরিন্দমের বিয়ে হয়েছিল একরকম পারিবারিক চাপেই। তার মায়ের এক কথা, বাড়ির বাতি বাড়ির বউই জ্বালায়। গায়ত্রী সেই বাতির মতোই নিঃশব্দ, গম্ভীর অথচ আলোকিত। ঘরের দরজাটা সরিয়ে বাইরে বেরিয়ে এলো অরিন্দম। পাঞ্জাবি পাজামা পরা শরীরে ঝুলছে একখানা পুরনো ব্যাগ। গায়ত্রী, আমি চেম্বারে গেলাম, খাবারটা হরিদাকে দিয়ে পাঠিয়ে দিও, ঠিক আছে? গায়ত্রী তখন শিউলির মাথায় তেল ঘষে দিচ্ছে, মুখখানি তুলে বলল, আচ্ছা শুনেছি, আপনি যান, আমি হরিদাকে বলছি, ও তাড়াতাড়ি পৌঁছে দেবে। অরিন্দম একবার গায়ত্রীর দিকে চেয়ে মুচকি হেসে বাইরে পা রাখে। পেছনে পলাশ ফুল ঝরছে, আর ভিতরে বৌমনি আর শিউলির হাসি মিশে যাচ্ছে সকালের হাওয়ায়। গায়ত্রী আর শিউলির মধ্যে কেমন এক অদ্ভুত সখ্যতা গড়ে উঠেছে এই কয়েক মাসের মধ্যেই। যেন গায়ত্রী শুধু বউ নয়, বোন, মা, দিদি, সব কিছু মিলেমিশে এক মানুষ। সন্ধে নামলেই ঘর আলোকিত হয় মাটির প্রদীপে। শিউলি পড়তে বসে, গায়ত্রী খাতা দেখে, মাঝে মাঝে ভুল বানানে টোকা দেয়, কখনো পড়া মুখস্থ করায়, খাবার সময় খাইয়ে দেয়। নিজে না খেয়ে শিউলিকে থালা ধরে, গরম ভাতে ঘি মিশিয়ে কুঁচো আলু ভাজা মেখে তার মুখে তুলে দেয়। আর রাত নামলেই গল্প শুরু হয়। এক দেশে ছিল এক রাজার 3টে ছেলে। কিংবা আমার ঠাকুমা বলতো, পেঁচা ডাকলে রাতে দরজা বন্ধ করে দিতে হয়। শিউলির চোখে ঘুম নামে, আর গায়ত্রী গলা নিচু করে মন্ত্র পড়ার মতো করে বলে, তুই ঘুমিয়ে পড়, আমি পাশে বসে আছি। এমনই এক রাতে অরিন্দম চেম্বার থেকে ফিরল একটু দেরিতে। পায়ে ধুলো মাখা, হাতে টিফিন ক্যারিয়ার, মুখে এক রাশ চিন্তার রেখা, ভ্রু কুঁচকে আছে। দরজার চৌকাঠে দাঁড়িয়ে গায়ত্রী জিজ্ঞেস করল, আজ এত দেরি হলো, কোথাও গিয়েছিলে? অরিন্দম চুপচাপ জুতোটা খোলার চেষ্টা করছিল, তারপর বলল, হ্যাঁ, ওই নকশালপাড়া থেকে একজন জ্বরের রোগী এসেছিল, একদম সনাতন ধাঁচের মানুষ, আধা অন্ধ। উনি বললেন একা আসতে পারতেন না, তাই আমাকেই যেতে হলো ওর বাড়িতে। গায়ত্রী বুঝল অরিন্দম ক্লান্ত, আর প্রশ্ন না করে জল এনে দিল। গরম করে রাখা তরকারির হাঁড়িটা চুলা থেকে নামালো। কিন্তু সেদিন রাতটা ছিল অস্বাভাবিক। যেন বাতাসে অচেনা কিছুর গন্ধ ভাসছিল। সব ঘর নিস্তব্ধ। শিউলি ঘুমিয়ে গেছে। অন্ধকার ঘরের কোণায় হ্যারিকেনটা নিভু নিভু করে জ্বলছে। গায়ত্রীও শুয়ে পড়েছিল, কিন্তু ঘুম গভীর হয়নি। হঠাৎ একটা অদ্ভুত শব্দে তার ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখে অরিন্দম বিছানা ছেড়ে উঠেছে। সে ঘরের হ্যারিকেনটা তুলে নিয়ে আস্তে করে দরজা খুলে বেরিয়ে গেল। গায়ত্রীর মনে কেমন একটা দোল খেলে গেল। কোনো কাজ এই এত রাতে? সে ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠল। চাদর গায়ে জড়িয়ে নিঃশব্দে দরজার ফাঁক দিয়ে বাইরে তাকালো। উঠোনের ঠিক বাইরে কদম গাছটার ছায়ায় দাঁড়িয়ে রয়েছে একটা অবয়ব, লম্বা কালো, মাথা থেকে পা পর্যন্ত ঢাকা, পুরো শরীরটা সেই কালো চাদরে মোড়ানো। অরিন্দম তার দিকে এগিয়ে গেল ধীরে ধীরে। হ্যারিকেনের আলোয় মানুষের ছায়া পড়ছে মাটিতে, কিন্তু তাও যেন ছায়া নয়, একটা অন্ধকার আলখাল্লা। গায়ত্রী দেখে সেই রহস্যময় লোকটার সামনে দাঁড়িয়ে ইশারায় কিছু বলছে অরিন্দম।
তারপর বুক পকেট থেকে কাগজে মোড়া কিছু একটা বের করে লোকটার দিকে এগিয়ে দিল। তখনই সেই লোকটার হাত বেরিয়ে এলো চাদরের ফাঁক থেকে। গায়ত্রী বিস্ফোরিত চোখে দেখল হাতটা মানুষের হলেও চামড়া যেন পুড়ে যাওয়া, ঘন কালো, চামড়া ফেটে ফেটে গেছে, আঙুলগুলো বেঁকে আছে, নখগুলো অসম্ভব বড় আর ঘোলাটে। হ্যারিকেনের নিভু আলোয় সেই হাতটা যেন মৃতদেহের পোড়া অংশ মনে হচ্ছিল। একরকম গন্ধ, ভিজে ছত্রাক আর পোড়া মাংসের মতো, যেন গায়ত্রীর গায়ে এসে লেগে গেল সেই গন্ধ। লোকটা সেই কাগজে মোড়া কিছু জিনিসটা নিয়ে নিজের বগলের নিচে গুঁজে রাখল, আর অন্য হাত থেকে একটা মোটা টাকার বান্ডেল অরিন্দমের হাতে দিয়ে গুম গুম করে পেছন ফিরে অন্ধকারে মিলিয়ে গেল। গায়ত্রী তাড়াতাড়ি বিছানায় ফিরে এসে চাদরের তলায় ঢুকে পড়ল। অরিন্দম ফিরে এসে চুপচাপ লকার খুলে টাকাটা ঢুকিয়ে দিল ভিতরে। তারপর ধীরে ধীরে পাশে এসে শুয়ে পড়ল, যেন কিছুই হয়নি। সকালের আলো গায়ত্রীর চোখে পড়তেই সে উঠে বসল। উঠোনে শিউলি পাতা কুড়োচ্ছে, আর গায়ত্রী তাকে দেখে বলল, আয়, রাধাগড়ের কাজটা একসাথে করি। তুই ভাত বসা, আমি ডালটা বানাই। বৌমনি, জানো আমি কাল রাতে স্বপ্ন দেখলাম তুমি একটা পেঁচা নিয়ে উড়ে যাচ্ছিলে। তোর স্বপ্নগুলোও দেখি হেমন্তের হাওয়ার মতো, কত কল্পনা বিলাসী। আমি চেম্বারে যাই, দুপুরে যদি কেউ আসে বলো বিকেলে দেখা করুক, আজ একটু হিসেবের কাজও করতে হবে। আচ্ছা, যাও। অরিন্দম বেরিয়ে গেল। গায়ত্রী কিন্তু আজ সারাদিন কেমন একটা অস্বস্তিতে থাকল। মনে প্রশ্ন জাগল, কাল রাতের সেই লোকটা কে ছিল? কেন তাকে টাকা দিল অরিন্দম? কি ছিল সেই কাগজে মোড়া জিনিসটায়? গ্রামে আজ শুক্রবার, সপ্তাহান্তের হওয়ায় একটা উৎসবের গন্ধ। সকাল থেকেই রোদ পড়েছে খইয়ের মতো, আর সেই রোদের নিচে বসেছে পলাশডাঙ্গার হাট। নানান রকম কলরব, গরু ছাগলের গন্ধ, লাল পেরে কাঁথার দোকান, কাঠের খেলনার স্টল, হাতে গড়া মাটির হাঁড়ির শাড়ি। এদিকে গায়ত্রী তখন দরজার কাছে পিঁড়িতে বসে শিউলির চুল বেঁধে দিচ্ছে। বাতাসে উঠোনের তুলসী মঞ্চ থেকে ভেসে আসছিল তুলসী পাতার হালকা গন্ধ। গায়ত্রী বলল, শিউলি, আজকে হাটে যাবি তো? তোর জন্য একটা পাঁপড় ভাজা আর একটা নতুন ফিতেও কিনে দেব। আমি তো সকালেই ঠিক করে রেখেছি, আমি এক পায়ে খাড়া। কিন্তু দাদা তো যাবে না নিশ্চয়ই? না রে, ওর তো চেম্বারে রোগী ঠাসা। আমি তো জানি আজকাল কাজ আর ক্লান্তি ছাড়া ওর জীবনে কিছুই নেই। তবু ভাবছি তোর সাথেই একটু বেরিয়ে পড়ি। তাহলে আমি আমার থলেটা নিয়ে নিচ্ছি। জানো তো, কাল রাতে আমি স্বপ্নে কি দেখেছিলাম? আজ কিছু একটা নতুন জিনিস পাবো। তোর স্বপ্নও যেন রাজার কন্যের মতো। ঠিক আছে, চল তবে নতুন কিছুই কিনি আজ। হাটে পৌঁছাতেই যেন ওদের উপর রঙের ঝাঁপি খুলে গেল। চাটাইয়ের উপর ঝোলানো শাড়ি, বাঁশের কঞ্চিতে টাঙানো লণ্ঠন, মাটির পুতুলের মাঝখানে বাঁশুড়ির ডাক। গায়ত্রী লালপাড়ের শাড়ির খোঁজে একটু সামনের দিকে এগিয়ে গেল। এই দেখ, কেমন একটা চমৎকার তৈলচিত্র। মেয়েটার চুল ভেজা, জলাশয়ের ধারে দাঁড়িয়ে কলসি নামাচ্ছে, যেন একেবারে জীবন্ত মনে হচ্ছে। ছবিটা কিনে ফেলল সে। তারপর একটু চাল, একটু শুকনো মরিচ আর
একজোড়া ফিতে কিনে তারা বাড়ির পথ ধরল। রাত হয়েছে, উঠোন নিস্তব্ধ। এক কোণে লাউয়ের মাচায় ঝুলছে আধা বসন্ত চাঁদ। অরিন্দম ফিরেছে বেশ রাত করে, চেহারায় দিনের ক্লান্তি জমাট। সে ঘরে ঢুকেই হাত মুখ ধুয়ে এসে বিছানার পাশের একটা দেয়ালের দিকে তাকিয়ে থেমে গেল। একটা কোণে ঝোলানো সেই তৈলচিত্রটি, আর সেখানেই যেন তার চোখ আটকে গেছে। হ্যারিকেনের আলোতে ছবিটা কেমন উজ্জ্বল হয়ে উঠেছে। ছবির নারীটি জলাশয়ের সিঁড়িতে দাঁড়ানো, তার মাথার চুল ভিজে আছে, কোমরের শাড়িটা জলে আটসে গেছে, এক হাতে ধরা কলসি, মুখ দেখা যাচ্ছে না, কারণ সে পেছন ফিরে রয়েছে। অরিন্দম গলার স্বর নামিয়ে জিজ্ঞেস করল, এটা কোথা থেকে পেলে? ছবিটা যেন কেমন অদ্ভুত সুন্দর। চোখ সরাতে পারছি না। গায়ত্রী তখন চুলে তেল মাখছিল শিউলির, মুখে মৃদু হাসি। বলল, আজ হাটে গেছিলাম বোনের জন্য কিছু কিনতে। সেখানেই ছবিটা দেখে কেমন যেন মনের মধ্যে একটা আকর্ষণ বোধ হলো, তাই কিনে ফেললাম। অরিন্দম একটু চুপ করে থাকলো, তারপর বলল, ভালোই করেছো। তবে আমি তোমায় বিয়ে করে আনার পর থেকে খুব একটা সময় দিতে পারিনি। সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকি। এ নিয়ে দুঃখী হও না যেন। একটু কাজ কমলেই আমরা কোথাও বেড়াতে যাব। সত্যি? কোথায় নিয়ে যাবে আমায়? সমুদ্র দেখেছো কখনো? যদি না দেখে থাকো তাহলে পুরী, না হলে ওই শান্তিনিকেতন, না হলে পাহাড়ের কোলে দার্জিলিং, কোথাও একটা নিশ্চয়ই যাব। তাহলে এবার থেকে আমি শুধু সমুদ্রই দেখব, ওখানেই যাব আমরা। দুটো মানুষের মধ্যে গড়ে উঠল একটুখানি চুপচাপ আশ্বাসের সন্ধি। বাইরের উঠোনে পেঁচা ডেকে উঠল, দূরে কুকুর ডাকে, আর ঘরের কোণে সেই তৈলচিত্রের নারী, সে যেন এক রহস্যময় নীরবতা নিয়ে চুপচাপ তাকিয়ে রইল। আনন্দের ভেতরেই যে বাসা বাঁধে নিরানন্দের বীজ, তা বুঝতে সময় লাগে না জীবনের অভিজ্ঞ মানুষের। যেমন একটানা রৌদ্রের পর হঠাৎ হালকা মেঘ করে আসে, বা যেমন ঠিক ফাল্গুনের হাওয়ায় আচমকা শোনা যায় শ্মশানের ঘণ্টাধ্বনি, তেমনি গায়ত্রী আর অরিন্দমের এই সাধাসিধে জীবনেও এক অচেনা ছায়া যেন প্রবেশ করতে শুরু করল, খুব ধীরে, খুব নিঃশব্দে। দিনটা ছিল ভর দুপুর। উঠোনে গরমে ঝিমোচ্ছে তুলসী গাছ, দূরের বাঁশবনে শীষ দিয়ে যাচ্ছে বাতাস। শিউলি বারান্দায় বসে খেলছিল কাঠের পুতুল নিয়ে। হঠাৎ তার খেয়াল হলো বৌমণিকে কোথাও দেখা যাচ্ছে না। বৌমণি, ও বৌমণি, কোথায় বলে সে সারা বাড়ি চষে ফেলল। বৌমণি, রান্নাঘর, গরুর ঘর, উঠোন, বাড়ির কোনো জায়গা বাকি রাখল না। সব জায়গায় খুঁজে খুঁজে যখন হাঁপিয়ে উঠেছে, তখন হঠাৎ তার চোখ গেল বাড়ির পিছনে কলতলার দিকে। ঘরের পেছনের দিকে ছায়ার মতো নেমে থাকা সেই স্নানঘাট, যেখানে বাথানের জল নেমে এসে একপাশে জমে থাকে, আর সেখানেই বসে আছে গায়ত্রী, নীরব, নিশ্চল, মাথার চুল খোলা, সাদা শাড়ি ভিজে গায়ে আটকে রয়েছে, পায়ের পাতাগুলো ছড়িয়ে মাটির সাথে লেপ্টে আছে। হাতের মগে করে সে নিজের মাথার উপর বারবার জল ঢালছে, যেন নিজের সমস্ত অস্তিত্বটাকেই ধুয়ে ফেলতে চাইছে। শিউলি বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। নিঃশব্দে পা টিপে টিপে এগিয়ে গেল একটু কাছে।
তারপর কাঁপা গলায় ডেকে বলল, বৌমনি। গায়ত্রী তখন চুপ করে বসেছিল। এরপর খুব ধীরে অস্বাভাবিকভাবে ঘাড় ঘুরিয়ে তাকালো শিউলির দিকে। ঘাড় ঘোরানোর সঙ্গে সঙ্গে তার গলার হাড়গুলো যেন কেমন কটমট আওয়াজ করে উঠল। সেই চোখ, ও সেই চোখ দুটি যেন মানুষের নয়, ঘোলাটে চোখ। ঘোলাটেও নয়, আবার উজ্জ্বলও নয়। চোখের মণিগুলো যেন কালো অন্ধকারে তৈরি, চকচক করছে জলের আলোতে, অথচ কোনো আলোই তাদের ভিতরে ঢুকতে পারছে না। ঠোঁটে হালকা এক বিদঘুটে হাসি, না না, সেটি হাসি নয়, যেন এক ব্যঙ্গ, এক অতি প্রাকৃত অভিব্যক্তি। মাথার ভেজা চুলগুলো মুখের পাশ দিয়ে পড়ে রয়েছে, ঠোঁট অদ্ভুতভাবে বেঁকে আছে। সেই চাহনি যেন শিউলিকে গিলে ফেলবে। এক মুহূর্তে শিউলি শ্বাসরুদ্ধ হয়ে পড়ে, পেছন ফিরে দৌড় দেয় ঘরের দিকে, পায়ে লেগে পড়ে যায়, আবার উঠে ছুটে যায়, আরো পিছনে, আরো নিরাপদে। সন্ধে পেরিয়ে গেছে অনেকক্ষণ। বাইরে পূর্ণিমার আলো উঠোনে ছড়িয়ে পড়েছে। গায়ত্রী তখন বিছানায়, শরীরে তাপ, জ্বরে পুড়ে যাচ্ছে। কপালে ঠান্ডা কাপড় চাপা, মাথার কাছে বসে রয়েছে অরিন্দম। গায়ত্রীর শরীর দেখে সে স্পষ্ট বুঝতে পারছে এ কোনো সাধারণ জ্বর নয়, যেন ভেতরে কোথাও এক গভীর অসুখ বাসা বেঁধেছে। অরিন্দমের চোখে এক রাশ উদ্বেগ। সে নিজেই স্যালাইন লাগানোর প্রস্তুতি নিচ্ছে, পাশের বক্স থেকে ওষুধ বের করছে। তার চোখ হঠাৎ খোঁজে শিউলিকে। এই অবস্থায় মেয়েটি গেল কোথায়? শিউলি কোথায়? হে কি, এত রাতে ও এভাবে আড়াল হয়ে থাকছে কেন? ঘরের এক কোণে বসেছিল শিউলি, একেবারে নিঃশব্দ, চোখ নামিয়ে রেখেছে। গায়ত্রীর দিকে একবারও তাকাচ্ছে না। অরিন্দম তার পাশে এসে দাঁড়াতেই শিউলি উঠে দাঁড়ালো। এক মুহূর্ত চোখে চোখ পড়ল। তুই বলতে বলতে শিউলি বাইরে ছুটে গেল। যেন কোনো উত্তর দিতে পারবে না সে, যেন তার ভিতরের কথা মুখে আনার মতো নয়। অরিন্দম স্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ। বিছানায় তখন গায়ত্রী বিড়বিড় করছে, মুখ থেকে অস্পষ্ট কথার ফিসফাস ভেসে আসছে। তুই আজও সেই পাপ করে চলেছিস। লোকটা আজও আসে। এবার এসব থামা। অরিন্দম চমকে উঠল, কপালে ঘাম জমেছে, অথচ ঘরের বাতাস ঠান্ডা। গায়ত্রীর ঠোঁটের ভাঁজে তখনও সেই বিকেলের কলতলার ভঙ্গুর হাসির ছায়া যেন লেগে আছে। অরিন্দম বসে পড়ল বিছানার পাশে। তার বুকের মধ্যে ভারী কিছু জমে যাচ্ছে ধীরে ধীরে। এক অপার্থিব বর্ণহীন ভয় তাকে চেপে ধরছে। এই বাড়ির ভিতর ঠিক ঠিক কি ঘটছে সে কিচ্ছু জানে না, নাকি নিজেই ভুলে গেছে কিছু। চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো স্ত্রীর মুখের দিকে, যেখানে ঘুম নেই, আছে কেবল অব্যক্ত কোনো পাপের ইতিহাস। সকালের হাওয়ায় উঠোনের তুলসী পাতাগুলো নরম করে দুলছিল, যেন কোনো পুরনো দিনের গানের সুরে কোমল ঝাঁকুনি দিচ্ছে।
সেই হাওয়াতেই বারান্দায় দাঁড়িয়ে গায়ত্রী কেটলি থেকে ধোঁয়া ওঠা আদা চা ঢেলে দিচ্ছিল। যেন গত রাতের সেই অগ্নি জ্বর, অসংলগ্ন বকুনি, বিছানায় ছটফট কিছুই ঘটেনি। তার চোখে মুখে এক আশ্চর্য প্রশান্তি, এমনকি ঠোঁটে ছিল এক টুকরো নিঃশব্দ হাসি। চা এগিয়ে দিয়ে সে বলল, এই নাও আদা চা। সকালে খাওনি তো এখনো, ঠান্ডা পড়বে কিন্তু। অরিন্দম হাত বাড়িয়ে চা চুপ করে নিয়ে নিল। কাছে বসে থাকা শিউলির দিকে তাকিয়ে গায়ত্রী বলল, এই শিউলি, পড়তে বস এবার। শিউলি চুপচাপ তাকিয়ে রইল। তার চোখ দুটো বড় বড়, ক্লান্তির ছায়ায় ঢাকা, যেন গভীর রাত অবধি সে কোনো অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছিল। গায়ত্রী একটু থেমে অবাক গলায় জিজ্ঞেস করল, কি ব্যাপার বলো তো? তোমাদের মুখ দেখে তো মনে হচ্ছে দিন দুপুরে ভূত দেখেছো বুঝি? অরিন্দম তখন ধীর গলার স্বরে বলল, গত রাতে সারা রাত আমরা কেউ ঘুমোতে পারিনি। তোমার জ্বর এসেছিল প্রবল, তুমি ভুলভাল বকছিলে, কিছু মনে আছে তোমার? গায়ত্রী চায়ের কাপটা হাতে ধরে বলল, কই না তো, আমি তো সময় মতো খেয়ে ঘুমিয়েই পড়লাম, তারপর ঘুম ভাঙতেই দেখি সকাল। অরিন্দম কিছু না বলে শুধু তাকিয়ে রইল। তার চোখে একটা অস্পষ্ট কুয়াশার রেখা, যেন বিশ্বাস আর সংশয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে সে। গায়ত্রী রান্নাঘরের দিকে চলে গেল। শিউলি তখনও নিশ্চুপ। এই সময় গায়ত্রীর শ্বশুর শাশুড়ি তীর্থে গিয়েছেন, তাও প্রায় মাসখানেকের জন্য। শিউলির সমস্ত দেখভাল গায়ত্রী নিজেই করছিল বলে মা বাবা নিশ্চিন্তে বাড়ি ছেড়ে বেরিয়েছিলেন। কিন্তু এখন যেন সবকিছু পাল্টে গেছে। চেম্বারে যাওয়ার ইচ্ছে জাগল না আজ। ঘরেই কাটাবার সিদ্ধান্ত নিল অরিন্দম। দুপুর গড়ালে যখন গায়ত্রী ঘুমোচ্ছে, তখন সে তার ছোট বোন শিউলিকে পাশে ডাকল। বারান্দায় বসে বলল, বলতো শিউলি, কি হয়েছে? তুই এরকম ভয়ে ভয়ে রয়েছিস কেন? শিউলি অনেকক্ষণ চুপ করে রইল। তারপর মুখ নামিয়ে একরকম ফিসফিস করে গলা কাঁপিয়ে বলল, বৌমনি না, সেদিন কলতলায় ওর মুখটা কেমন ছিল জানিস? চোখ দুটো কেমন যেন একেবারে বদলে গিয়েছিল। ঠোঁটের কোণায় হাসি, সেটা যেন হাসি না। আমি খুব ভয় পেয়েছিলাম দাদা। ও কি আর আগের বৌমনে আছে, নাকি ওর মধ্যে অন্য কেউ? অরিন্দম স্তব্ধ হয়ে গেল। তার তালুর নিচে ঘাম জমে গেল যেন। চোখের ভাঁজে এক গোপন চিন্তার রেখা গাঢ় হয়ে উঠল। আর সেই দুপুরের চুপচাপ আলোয়, হাওয়াহীন আকাশের নিচে এই গ্রামটার বাড়িটা যেন একটু কেঁপে উঠল নিঃশব্দে। সারা দিন যেন একটা কুয়াশা ঢাকা নীরবতা গায়ত্রীর মধ্যে ছায়া ফেলে রেখেছিল। কথা কম, চোখে মুখে অদ্ভুত এক অন্যমনস্কতা। আর সবচেয়ে আশ্চর্যের কথা, শরীরের কাছাকাছি গেলেই যেন একটা পচা কিছু গন্ধ নাকে আসছে। প্রথমে অরিন্দম ভেবেছিল রান্নাঘর থেকে হয়তো কোনো পুরনো তরকারির গন্ধ, কিন্তু একটু পরে স্পষ্ট বুঝতে পারল গন্ধটা গায়ত্রীর শরীর থেকেই আসছে। পচা ভেজা কাপড়ের মতো, বা ফাটা ধানের বস্তা গাদাগাদি করে পচে গেলে যেমন গন্ধ হয়, সেই রকম একটা কেমন যেন ছ্যাঁকা ধরা দুর্গন্ধ, যা নাক দিয়ে নয়, মনের ভিতর থেকে গায়ে লাগে। সন্ধে নামতে শুরু করেছে। পূর্ব দিকের আকাশে ছায়া ছায়া নীলচে মেঘের ঢেউ। তালগাছের মাথায় পাখিরা শেষ উড়ান দিচ্ছে। অরিন্দম লক্ষ্য করল
গায়ত্রী আজ ঘরের বাতি জ্বালায়নি। যেখানে সে রোজ নিজের হাতে হ্যারিকেন সাফ করে আগেই আগুন জ্বেলে রাখে, সেখানে এখন বিছানার একপাশে পড়ে রয়েছে, চোখ বুজে। অথচ শরীর ঠান্ডা, জ্বরের কোনো চিহ্ন নেই। অরিন্দম কয়েকবার ডাকল, গায়ত্রী, গায়ত্রী, শুনতে পাচ্ছ? কিন্তু সাড়া পেল না, যেন গভীর ঘুমের গভীরে কোথাও হারিয়ে গেছে সে। আর এই সময় এলেন নিমাই ভট্টাচার্যের বউ। আজ রাতে যার নেমন্তন্নে শিউলির যাওয়ার কথা ছিল। তিনি এসে দাঁড়ালেন বারান্দায়। কই রে অরিন্দম, শিউলিকে তো পাঠাইলি না, সবাই অপেক্ষা করে আছে। অরিন্দম ঘড়ির দিকে তাকিয়ে লজ্জিত স্বরে বলল, একেবারেই ভুলে গিয়েছিলাম কাকি, গায়ত্রীর শরীরটা খারাপ, তাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধে নেই, ও বিশ্রাম করুক। তুই ওর খেয়াল রাখ বাবা। আমি নিজে এসে শিউলিকে সাজিয়ে নিয়ে যাচ্ছি। অনুষ্ঠানের শেষে ঠিক ফিরিয়ে দিয়ে যাব। আজ নিমাই ভট্টাচার্যের নাতির জন্মদিন। নেমন্তন্ন ছিল শিউলির। অরিন্দমকে ভট্টাচার্য বাড়ি থেকে বলে গিয়েছিলেন, কিন্তু অরিন্দম সে কথা একেবারেই ভুলে গেছে নানান চাপে। ভট্টাচার্য গিন্নি কথা মতোই শিউলিকে গালে আদর করে আঁচল দিয়ে মুখ মুছিয়ে হাত ধরে নিয়ে গেলেন। রাত তখন ঠিক 9টা বাজে। চারিদিকে গ্রাম বাংলার সেই চিরপরিচিত থমথমে নিস্তব্ধতা। জোনাকিরা ধীরে ধীরে উড়ছে। দূরের বাঁশঝাড়ে পেঁচার ডাক, মাঝে মাঝে শেয়াল ডাকছে, যেন রাতের ছায়া গিলে নিচ্ছে সমস্ত আলোকে। ঘরের এক কোণে মৃদু হ্যারিকেনের আলো জ্বলছে। আলোর কাঁপুনিতে ঘরের দেয়ালে ছায়ারা দুলছে, নড়ছে, যেন নিজে থেকে বাঁচার জন্য নড়ছে। এমন সময় অরিন্দমের চোখ গিয়ে পড়ল সেই ছবিটার দিকে, যেটা গায়ত্রী এনেছিল হাট থেকে। জলাশয়ের ধারে কলসি হাতে এক নারীকে পিছন থেকে দেখা যাচ্ছে। ভেজা শাড়ি গায়ে, চুলে জল ঝরছে। আগে যতবার ছবিটার দিকে তাকিয়েছে মনে হয়েছে সেই নারী মুখ ঘুরিয়ে সামনের দিকে তাকিয়ে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ তার মাথার পিছন দিকটা দেখা যাচ্ছে ছবিতে, আর কাঁধটা সামান্য বাঁকানো। কিন্তু আজ যেন ছবিটার মধ্যে কিছু একটা বদল এসেছে। অরিন্দম ধীরে ধীরে এগিয়ে গেল। হ্যারিকেনটা হাতে তুলে নিয়ে ছবিটার দিকে উঁচু করে ধরল। চোখ জুড়ে এলো এক অবিশ্বাস। তার চোয়ালে টান পড়ল। ছবির নারীটি এবার মুখটা সামান্য ফিরিয়ে সামনের দিকে তাকিয়ে আছে, আর সেই মুখটা ভীষণ চেনা। একটু ঝাপসা, একটু অস্পষ্ট, তবুও চেনা চেনা লাগে। অনেকদিন আগে কোথাও যেন কারোর মুখে, অথবা অরিন্দমের মাথায় যেন হাজারটা পুরনো স্মৃতি একসাথে ধাক্কা মারছে। কে এই নারী? কোথায় দেখেছে? মনে পড়ছে না, অথচ ঠিক বুঝতে পারছে এই মুখটা সে ভুলে যায়নি, কখনোই না। বুকের ভিতরটা ধক করে কেঁপে উঠল। একটা অচেনা ভয়ে ঘাড়ের লোম খাড়া হয়ে উঠল। হাত থেকে হ্যারিকেনটা পড়ে যাওয়ার উপক্রম। ধপ করে সে বসে পড়ল কাঠের চেয়ারটায়। গায়ের ঘামে জামার কলার ভিজে গেল। রাতের নিস্তব্ধতায় হঠাৎ মনে হলো তার পেছনে কেউ যেন নিঃশ্বাস ফেলছে, অতি ধীরে, নিঃশব্দে, ঠিক তার ঘাড়ের কাছে। চেয়ারটায় বসে এখনো হাঁপাচ্ছে অরিন্দম। বুকের ভেতর কেমন একটা খাঁ খাঁ করছে, যেন নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু বাতাস ঢুকছে না। মাথার পেছনের ঘামে চুলগুলো ভিজে লেপটে গেছে। এমন সময় শুরু হলো সেই ঘটনা।
যা স্বপ্ন নয় আবার পুরোপুরি বাস্তব নয়, যে জগতের দরজায় সে কখনো হাত রাখেনি। দেওয়ালে টাঙানো সেই তৈলচিত্রটা চারদিকে চোখ আটকে ছিল এতক্ষণ হঠাৎ করে কাঁপতে শুরু করলো। প্রথমে ছবিটার পেছনে থাকা জলাশয়টা যেন সামান্য কেঁপে উঠল। এক অনুজ্জ্বল ঢেউ বয়ে গেল তার উপর দিয়ে। তারপর চোখের সামনে অলীক বিভ্রমের মতো সেই নারী মূর্তিটা পেছন ঘুরে থাকা কলসি হাতে সিঁড়ি বেয়ে নামতে নামতে হঠাৎ থেমে দাঁড়ালো। তারপর দৃশ্যটা জেগে উঠল। এক পা, দুই পা, তখনই ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে সামনে তাকালো সে। ঠোঁটের কোণে এক ছিঁচকে হাসি, তীক্ষ্ণ আর বিদ্বেষপূর্ণ। হাড়ের সংযোগে হঠাৎ করে একটা অস্বাভাবিক শব্দ। ঘাড় ঘুরছে আর তাকিয়ে আছে সোজা অরিন্দমের চোখে। অরিন্দমের গলা শুকিয়ে কাঠ, জিভ আটকে গেল তালুতে। এবার সে দেখে ছবিটার পেছনের জল যেন ধীরে ধীরে চুঁইয়ে পড়ছে দেওয়ালের ফাঁক দিয়ে। জল নয়, একটা যেন তেলতেলে হালকা তরল, যেন ছবির জলাশয়টা বাস্তবে ঢুকে পড়েছে ঘরের মধ্যে। তা দেওয়াল বেয়ে সাপের মতো নিচে নেমে আসছে, ক্রমশই মেঝেতে। কাঁচা ইটের গাঁথুনির খাঁজে খাঁজে তার ধারা ছড়িয়ে পড়ছে, ঠান্ডা আর ভেজা। অরিন্দম তখনই দেখতে পেল সেই নারী মূর্তিটি এখন ছবির একেবারে সামনের কিনারায় এসে পৌঁছেছে। পেছন গোড়া নয়, এবার সম্পূর্ণ মুখোমুখি। সেই মুখ, সেই চোখ, চোখ দুটো যেন গিলে খেতে চাইছে। অরিন্দম হঠাৎ করে চিনে ফেলল সোমলতা সেন, তার কলেজ জীবনের এক বান্ধবীর মুখ। একসময় যাকে সে একতরফা ভালোবাসত, অথবা সে ভেবেছিল ভালোবাসাই, কিন্তু আদৌ কি তা ভালোবাসা ছিল? না। সেই দিনটা, সেই সন্ধ্যা, অমাবস্যা ঘনিয়ে আসছিল। সোমলতা জানত সবকিছু। মেডিকেল কলেজে অরিন্দম কঙ্কাল পাচার, মৃতদেহ পাচার আর ড্রাগসের চক্রে জড়িয়ে পড়েছিল। ওদের কুকর্মের কথা ফাঁস করতে চেয়েছিল সে, তাই একদিন ডেকে নিয়েছিল অরিন্দম তাকে। প্রেমের প্রস্তাব, তারপর এক নিমেষেই সেই প্রস্তাবের আড়ালে শরীর ভোগ করার চক্রান্ত। সোমলতা রাজি হয়নি, মুখের উপর বলে দিয়েছিল, আই হেট ইউ অরিন্দম। তখনই রাগে ফেটে পড়েছিল সে, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল গভীর জলে। চোখ খুলে গিয়েছিল সোমলতার, হাত দুটো বাতাসে ছুঁড়ে উঠেছিল, গলার স্বর গিলে নিয়েছিল ওর জল। সে জানতো না সাঁতার, ধীরে ধীরে ডুবে গিয়েছিল পাঁকে। শুধু একটা নিঃশব্দ আর্তনাদ। দুদিন পর পুকুর ঘাট থেকে ফুলে ওঠা বিকৃত মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ। তারপর কেটে গেছে 8টা বছর। সব ভুলে গিয়েছিল অরিন্দম। এখন আবার সব ফিরে এসেছে। চোখটা এবার বিছানার দিকে গেল তার। বিছানাটা খালি। গায়ত্রী কোথায়? শুধু একটা চমক, বিছানার উপর থেকে টপ টপ করে কিছু পড়ছে নিচে। একটা ভিজে গন্ধ, কিন্তু সেটা জল নয়। টপ টপ টপ। মেঝেতে ছড়িয়ে পড়ছে রক্ত, লাল কাঁচা ধুমায়িত। বিছানার চাদর চুপচুপে ভিজে গেছে, চারিদিক ঠান্ডা রক্তের গন্ধে ভরে গেছে। পাকা মাংসের মতো গন্ধ,
যেন কাউকে টাটকা কেটে ফেলা হয়েছে এইমাত্র। হ্যারিকেনের আলো মৃদু কাঁপছে, ছায়ারা কুঁকড়ে আসছে। অরিন্দমের গলা দিয়ে উঠে এলো একখানি কাঁপা বমি। বুক ফেটে কান্না আসছে, মাথা ঘুরছে, চোখের পেছনে কিসের যেন একটা চাপ। ছিঁড়ে যাবে বুঝি স্মৃতির পর্দা। চেয়ারে বসে হাঁপাচ্ছিল অরিন্দম। মনের ভেতর যেন অজস্র পোকা কিলবিল করছে। বুকের ভেতর জমে আছে একটা বুলেটের মতো ভারী কিছু। হঠাৎ সে টের পেল তার ঘাড়ের দুপাশে ঠান্ডা ভেজা পিচ্ছিল দুটো হাতের স্পর্শ। না, এটা মানুষের স্পর্শ নয়, এটা যেন অনেক পুরনো মৃতদেহের চামড়া, পচে যাওয়া, জলে ভিজে নরম হয়ে যাওয়া। আর তবুও ছেঁড়া নখের নিচে চাপা রক্ত লেগে থাকা সেই রকম হাত। প্যাচ প্যাচে সেই আঙুলগুলো তার কাঁধে এমনভাবে চেপে ধরল যেন হাড় ভেঙে যাবে। সাথে সাথে তার গাল, ঘাড় আর কানের পাশ দিয়ে অনুভব করল এক বিশ্রী স্পর্শ। সাপের মতো বিক্ষিপ্ত লম্বা কেশরাশি যেন দিক বিদিক ছড়িয়ে পড়েছে। সেই চুলগুলোর ভেজা গন্ধ যেন কাঁচা পচা পাকঘাটের। অন্ধকারের গভীরে দাঁড়িয়ে থাকা এক নারী দেহের উপস্থিতি কেবল অনুভবে বোঝা যায়, দেখা যায় না। মনে পড়েছে তাহলে? বল সবকিছু। আজও শুধরালি না তুই? আজও রাতের অন্ধকারে সেই কালো চাদর গায়ে দিয়ে আসা লোকটার কাছে তুই ড্রাগ সাপ্লাই করিস? সেই গলা, বিকৃত কাঁপা গলার মধ্যে যেন জলের গুঞ্জন, তবু পরিচিত। এ তো সোমলতার কণ্ঠ। অরিন্দম ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো, আর যা দেখল তা তার স্বপ্নেও আসেনি। গায়ত্রী? না না, এটা সেই গায়ত্রী নয়। তার চোখ দুটো অন্ধকারে ঢেকে গেছে। শুধু দুটি কালো কূপের মধ্যে নিঃশব্দে জ্বলছে ঘৃণা। মুখটা ফুলে ফেপে গেছে, ঠোঁটে বিদঘুটে হাসি। চুল ভিজে গিয়ে একসাথে জট পাকিয়ে গাল বেয়ে ঝুলছে। দেহটা যেন কাদামাটির মতো, নড়াচড়া করলেই গলে পড়বে। অথচ সেই দেহে রয়েছে একটা শীতল অথচ পিশাচী শক্তি, যেন বহুদিন ধরে জলের নিচে পড়ে থাকা কোনো একটা দেহ হঠাৎ উঠে এসেছে। অরিন্দম কাঁপা গলায় ফিসফিস করে বলল, আমাকে আমাকে ক্ষমা করে দাও। তুমি গায়ত্রীর দেহ ছেড়ে দাও। ও তো কিছুই করেনি। তার কণ্ঠে এবার শোনা গেল অট্টহাসি, তীব্র ধাতব, কানে তালা লাগিয়ে দেওয়া। গায়ত্রী নয়, এখন তার মধ্যে সোমলতা বাস করছে। ক্ষমা বলে কিছু হয় না অরিন্দম। তুই জানিস জলে ডুবে মারা যাওয়ার কষ্ট? আমি তোকে ভালোবাসতাম না, কিন্তু তোর প্রতি শ্রদ্ধা ছিল একজন ডাক্তার হিসেবে। সেই তুই আমাকে একদিন একলা ডেকে প্রেমের নামে আমার দেহ চেয়েছিলি। আমার নায়ের উত্তরে আমাকে ঠেলে দিলি পুকুরে। তুই জানিস আমি মরিনি প্রথমে। একটা সময় আমি আর্তনাদ করেছিলাম, গলা ফাটিয়ে, কেউ শোনেনি। সেই সাঁতার না জানার অসহায়তা, সেই জলের নিচে ঠান্ডা, সেই নিঃশ্বাস বন্ধ হয়ে আসার অনুভূতি, আজ আমি তোকে সেটাই উপহার দেব। অরিন্দম আর্তনাদ করে উঠল, দুই হাত জোর করে কান্নায় ভেঙে পড়ল। আমি ভুল করেছি। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর
আমি মরতে চাই না, মরতে চাই না। গায়ত্রীর ঠোঁটে তখন তৃপ্তির ছায়া। ঘরের মেঝেতে রক্তের স্রোত উঠতে লাগলো। প্রথমে পাতলা স্তর ঘরের আনাচে কানাচে ছড়িয়ে পড়ল, তারপর হাঁটু, তারপর কোমর। ঘরের নিচে যেন জলের বদলে ছিল কেবল রক্ত, আর সেই রক্তে ধীরে ধীরে ডুবে যেতে লাগলো অরিন্দম। তার গলা, তার মুখ, তারপর দুই চোখ। আর তখন গায়ত্রী, না সোমলতা, সে উঠে অরিন্দমের কাঁধের উপর বুকের দুপাশে পা ঝুলিয়ে দিয়ে চেপে বসে গেল। তার চুলের মুঠো মুঠো অংশ নিয়ে টানতে টানতে বলল, শেষবারের মতো শ্বাসটা নিতে চাইছিস? নে, শেষবারের মতো শ্বাসটা নে। তারপর তো শুধু নীরবতা, চিরদিনের, চিরকালের। অরিন্দমের মুখ থেকে একটা শেষ নিঃশ্বাস উঠল। জলের মতো নয়, রক্তের মতো ভারী আর ঘন। তারপর তার মুখ নিথর হল, দুই চোখ অন্ধকারে ডুবে গেল। সকালবেলায় রোদের আলো ঘরের ভেতর ঢুকলেও সেই আলো যেন কোনো তাপ ছড়ায় না। পুরো বাড়ির চারপাশে থমথমে একটা নিস্তব্ধতা, যেন শব্দ করতেও ভয় পায় চারপাশের পাখিরা। গ্রামের মানুষজন একে একে এসে দাঁড়িয়েছে অরিন্দমের বাড়ির উঠোনে। কারো চোখে বিস্ময়, কারো চোখে আতঙ্ক, আর সকলের ঠোঁটে অস্ফুটে ঘুরে ফিরে একটি প্রশ্ন, এই মৃত্যু কি স্বাভাবিক? বারান্দায় কাঠের চৌকিতে নিশ্চল হয়ে বসে আছে গায়ত্রী। তার মুখে কোনো প্রতিক্রিয়া নেই, চোখের মণিতে প্রতিফলিত হচ্ছে সকালের রোদ, কিন্তু তার ভেতরটা যেন বিশাল এক শূন্যতা। চারপাশে লোকজনের কথাবার্তা, কান্না, হাহাকার সবকিছু তার কানে পৌঁছচ্ছে না, যেন গায়ত্রী এখন এই জগতে নেই। দূরে এক কোণে পাথরের মূর্তির মতো বসে আছে শিউলি। দু চোখ দিয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ছে তার গালবে। সেই ভয়ঙ্কর মুখ, সেই ভিজে শরীর, যেটা শিউলি সেদিন দেখেছিল কলতলায়। শিউলি জানে এই গায়ত্রী তার বৌমণি নয়, আর সে জানে সেই গায়ত্রী আর বোধহয় কখনো ফিরে আসবে না। রাতের বেলা শিউলিকে বাড়িতে ফিরিয়ে দিতে আসার সময় অরিন্দমের মৃতদেহটা প্রথম দেখেছিল নিমাই ভট্টাচার্যের স্ত্রী। একটা তীব্র আতঙ্কে তিনি আর্তনাদ করে ওঠেন। ওরে বাবা গো, ওরে বাবা! চোখের সামনে শুয়ে থাকা অরিন্দমের দেহটা যেন মানুষের নয়, চামড়া এমনভাবে কুঁচকে গেছে যেন তার শরীরের প্রতিটি কোষ থেকে নিঃশেষিত হয়ে গেছে প্রাণ। ঠোঁটের কোনায় ফেনা, চোখ দুটো আধ খোলা। অবশ দেহে কোনো ক্লেদ নেই, কিন্তু স্পষ্ট মৃত্যুর ছাপ। ডাক্তারি পরীক্ষায়ও কেউ কোনো জৈবিক ব্যাখ্যা খুঁজে পেল না। শরীরটা যেন জলের গভীর থেকে তুলে আনা হয়েছে, অথচ সেই ঘরে জলের লেশমাত্র নেই। শিউলি বারান্দায় গায়ত্রীকে একবার দেখেছিল। গায়ত্রী তাকিয়েছিল দূরের আকাশের দিকে, চোখে যেন ক্লান্তি, কিন্তু সেই ক্লান্তি জীবনের নয়, মৃত্যু পেরোনো আত্মার। সেই দিন থেকে শিউলি আর কখনো গায়ত্রীকে বৌমণি বলে ডাকেনি। গলার কাছে কেমন যেন দলা পাকিয়ে ওঠে, কিন্তু শব্দ আসে না।
ভিতরে ভিতরে সে বোঝে এই মানুষটা তার আপনজন নয়। এই মুখটা যার ভেতরে আরেকটা প্রাণ বাস করে। কেউ ফিরে এসেছে তার মধ্যে দিয়ে নিজের কাজকে সম্পন্ন করতে। শুনলেন বৌমণি। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, আজও গল্পের মধ্যে থেকে থাকছে একটি বিশেষ প্রশ্ন। যদি আপনি গল্পটি মনোযোগ সহকারে শুনে থাকেন তাহলে বলুন তো, নিমাই ভট্টাচার্যের বাড়িতে সেই রাতে কিসের অনুষ্ঠান ছিল? সঠিক উত্তর আপনার নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন একবার ঝটপট দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডে কারা কারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। তামিলনাড়ু থেকে মানিক সিং, হুগলি হরিপাল থেকে রণজিৎ, হাওড়া সাঁতরাগাছি থেকে মিঠুন, বারুইপুর জেলের কাছ থেকে শঙ্কর মণ্ডল এবং তার মেয়ে পূজা মণ্ডল, বাদুড়িয়া থেকে মিকাইল মণ্ডল, ছাইঘড়িয়া পশ্চিমপাড়া থেকে গোলাম, উত্তর 24 পরগনা থেকে উমা মণ্ডল, পূর্ব বর্ধমান থেকে মুন্না রুই দাস, দক্ষিণ 24 পরগনা থেকে নিরুপম নস্কর, বোম্বাই মহারাষ্ট্র থেকে রিয়াজ খান এবং তার স্ত্রী রোশনারা খান, বাঙ্গুর থেকে গোপীনাথ, চন্দনপুর পোটরা থেকে শুভঙ্কর ঘড়ুই, দক্ষিণ 24 পরগনা মুলটি রায়পুর থেকে স্নেহা পুরকাইত, হাওড়া ডোমজুর পার্বতীপুর থেকে সৌমেন, ফুলিয়া থেকে অজয় সরকার, হাওড়া বালিটিকুড়ি থেকে তাপস বাঙাল, ফলতা থেকে হাসানুর শেখ, পোয়ালি 3 নম্বর পোল থেকে মান্টি, নবদ্বীপ থেকে আকাশ মণ্ডল, উত্তর 24 পরগনা বসিরহাট থেকে আশরাফুল হক, বসিরহাট গাঙ্গাটি থেকে মনিরুল ইসলাম, পশ্চিম মেদিনীপুর গড়বেতা থেকে সবুজ, উত্তর 24 পরগনা চাকলা থেকে শাহিন তরফদার, সুন্দরবন থেকে রনি দাস, উত্তর 24 পরগনা হাবড়া থেকে জয়ন্ত সাহা, জামালপুর ময়মনসিংহ বাংলাদেশ থেকে শেখ ফরিদ আহমেদ, বারাসাত থেকে অমিতা ঠাকুর, নবদ্বীপ থেকে অর্পিতা কর্মকার, শহরার হাট থেকে আমিরুল, গড়বেতা থেকে অধীর মণ্ডল এবং উত্তর 24 পরগনা বসিরহাট বিবিপুর থেকে মিন্টু মণ্ডল। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি নিয়মিত শুনে গল্পে থাকা প্রশ্নের সঠিক উত্তর কমেন্টে লিখে জানানোর জন্য। দেখা হবে আবার খুব শীঘ্রই একটি রোমাঞ্চকর গল্পের সাথে আগামী এপিসোডে। আজকের মতো বিদায় নেওয়া যাক। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।